নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার মা লক্ষ্মী আজ অপেক্ষা করছেন আমার সঙ্গে খেলবেন বলে। আমিও অপেক্ষা করছি তাদের সঙ্গে আলাপ করব বলে। আগে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার দিদি, কি খবর? ভালো ভালো ভালো? আপনার সঙ্গে দেখা হয় একটু আরো ভালো না খুব ভালো? ভালো ভালো তাহলে এরকম করে বলো, খুব ভালো। ভালো ভালো। একটু আলাপ করি সবার সঙ্গে। হ্যাঁ দীপালি দি, নমস্কার। হ্যাঁ নমস্কার সুদীপ্তা দি, আমি পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে এসেছি। ও। আমার নাম দীপালি নায়ক। আগে আমি আয়ার কাজ করতাম, এখন আমি আয়া সেন্টার চালাই। তার মানে পদোন্নতি হয়েছে। ওকে, নীলিমা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি নীলিমা মজুমদার, উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, আমি চক্ষু পরীক্ষা শিবিরের সাথে যুক্ত, ও। সমাজসেবামূলক কাজ করি। ও বাহ, নাইস। সুতপা, নমস্কার সুদীপ্তা দি, আমি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এসেছি এবং আমি শাড়ি এবং জরির কাজ করি, ওড়নার ওপরে সুতো দিয়ে হাতের কাজ করি। বাহ, দেখতে চাই তোমার কাজ, আসবো হ্যাঁ, তোমার হ্যাঁ। কাছে। অনিতা, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম অনিতা সর্দার। আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা ধামুয়া থেকে। আমার স্টেশনে একটা ধামুয়া স্টেশনে একটা চা ও টিফিনের দোকান আছে। চারজন মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে আজ এসেছেন। খড়গপুর পশ্চিম মেদিনীপুর, অশোকনগর উত্তর চব্বিশ পরগনা, তমলুক পূর্ব মেদিনীপুর আর ধামুয়া দক্ষিণ চব্বিশ পরগনা। সুতরাং জমে যাবে খেলা, উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে হোক খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। দীপালিদির কাছে একটু আসি খেলা শুরুর আগে। আগে আয়া ছিলে, তারপরে আয়া সেন্টার চালানো শুরু করলে। আয়া কত বছর কাজ করেছো আয়া হিসেবে? বরের অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পরে, অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? ও বাইকে মানে একটা গাড়ি মেরে ট্রাক মেরে দিয়েছে। নার্সিংহোমে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে সে রাতারাতি। তারপরে বাবা সঙ্গে সঙ্গে 50,000 টাকা দিলেন। ওখানে ঢুকাতেই লাগলো টাকা, বললেন আগে টাকা দিলে ঢুকাবেন। ঢুকিয়েছি, 6.5 দিনের পরে মানে জ্ঞান ফিরেছেন। ডাক্তার বললেন বাঁচবে না। তাও বাবা হাল ছাড়লেন না, দিয়ে অনেক কষ্টে বাঁচিয়েছি দিদি। আর আমার মানে অনেক কষ্টে আমার সোনা গয়না সব বিক্রি করে তো এখন উনি লোকের সুস্থ? কাছে না, ওই কোভিডে উনি সুইসাইড করে নিলেন। কেন? একটু ডিস্টার্ব ছিলেন, ভালো হয়ে গেলেন কিন্তু পুরোটা ভালো হতে পারলেন না। ওনাকে ডাক্তার বলেছিলেন সমান জায়গায় পা রেখে হাঁটতে হবে। আর আমার উঁচু নিচু বাড়ি বলে, বাইরে পুকুর ছিল বলে, আর আমি তো চলে গেলাম বাপের বাড়ি। তো শ্বশুর বাড়িতে আর থাকলে না? না, শ্বশুর বাড়ি কোনো সম্পর্ক রাখলেন না। কেন? ও ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার জন্য হলো। মানে মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তার জন্য তুমি কি করে বাড়িতে বসে দায়ী হতে পারো? আমি ওর লক্ষ্মী শুভ না, এর জন্য ছেলের ক্ষতি হলো আমার জন্য। বাহ, এরা কারা? অনেক অশান্তি, অনেক গালাগাল। আমার বাবাকে, দাদাকে, আমার মাকে, সবাইকে গালাগাল দিতেন। মা একটু টেনশন নিয়ে মায়ের মানে সে পড়ে গিয়ে মায়ের মাথায় লেগে মা একদম বিছনা শয্যা হয়ে মা মারা গেলেন। তারপরে বাবা 3বার স্ট্রোক হয়ে গেলেন আমার বরের এমন হতে। আমার বাপের বাড়িতে স্নান করতে গেলে কুয়ায় বাইরে বেড়াতে হয়, এই জন্য শ্বশুর বাড়িতে রেখেছি। প্লেন জায়গা বলে ওখানে রাখা হয়েছে, যাওয়া আসা করতাম মাঝে মাঝে। ওই কোভিড হতে আর আমাদের যাওয়া আসা বন্ধ হয়ে গেল। ফোনে অনেক বলতাম, কিছুতেই বুঝতো না। আমার বউ বাচ্চা আর বাঁচবে না বলে গলায় দড়ি নিয়ে নিল। সেই থেকে মানে এত দুঃখ আর বলতে নেই। আমি আমার 2টো বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে ছিলাম।
তারপরে বাপের বাড়িতে থাকতে বাবাও তো রিটায়ারমেন্ট মানুষ, দিয়ে 3 বছরের পরে বললেন কি কিছু একটা করতে হবে মা, আমি রিটায়ারমেন্ট মানুষ কি করে সামলাবো। দাদা বৌদি এসছেন, ওনারা থাকেন বাবা কাছে। আমার 2 বাচ্চা, আমি অনেকটা প্রেশার বাবার উপরে হয়ে গেছিল বলে আমি এমনি আয়ার কাজ করলাম নিজে। অনেক কষ্টে কাজ করতে করতে অনেক ধার দেনা হয়ে গেছি, সোনা গয়নাও বিক্রি করে ধার দেনা শোধ করেছি, এখনো ধার দেনা আছে। তারপরে কাজ করতে করতে আয়া সেন্টার আমি খুললাম। সান বাংলার থেকে একটা সুযোগ পেয়ে আমি এখানে এসেছি কিছু আশা নিয়ে পূরণ করতে। এটা তো একটা খেলা দীপালি দি। সে খেলা হোক, একটা আশা আমার বাচ্চাদের জন্য একটু ভালো হবে। তোমার বাচ্চারা কি করে একটা এখন? ছেলে কিছু করে কত না, বয়স? এমনি একটা 19 বছরের আর একটা 23 বছরের। তো ওরা কিছু করছে না, পড়াশোনা বাবা মারা যেতে ছেড়ে দিল, দিয়ে একটা এমনি মল, শপিং মল আছে, ওইখানে এমনি কাজ করে। বড় ছেলে কাজ করে। ওকে। ছোট ছেলেটা অমনি কিছু কাজ করতে পারে না, এখানে ওখানে করে, অমনি পার্মানেন্ট কোনো কাজ হয় না। না পার্মানেন্ট কিছু কাজ হয়নি। বাইরে যাবে বলে আমি ছাড়তে চাই না দিদি। কেন? বর নেই, তারপরে 2 বাচ্চা, আমি বাইরে ছাড়বো কখন কি হবে না হবে, আমি কার আশায় থাকবো, আমি চাই না দিদি। তা বললে হবে না, কাজের জন্য তো ছাড়তে হবে। কিছু হলে বাড়িতেও হতে পারে বাইরেও হতে পারে, সেটা কথা না। সে যদি খুশি থাকে, ভালো রোজগার করে, তোমাকে পাঠাবে, তোমার দায়িত্ব নেবে, তাকে ছেড়ে দাও, আটকে ধরে রেখো না, বুঝেছো? তো তুমি লাখ টাকা পেলে তোমার ধার শোধ করবে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, চলো তোলো টাকা, তোলো। ওরে বাবা, একজনের হৃদয় না রে না, কারো ধার ধারে না। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। প্রচন্ড তারাই আছে। হ্যাঁ, ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। লুচি ভাজার মতো করে তুলছি। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না, আবার জড়ো করো টাকাগুলো। জল কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না। নেই, ওখানে নেই, বাঁদিকে চলে এসছে। হ্যাঁ, ঢোকাও। হ্যাঁ, মন আমার নাস্তা না বোধ, ঢোকাও, খুন্তি ঢোকাও। হ্যাঁ, এই যা, ধরে রাখো, ধরে রাখো। 500 আছে 7টা। আট 8,050। এইবার নীলিমার কাছে আসি, তোমার গল্প শুনি একটু, বলো। হ্যাঁ দিদি, আমাদের লাভ ম্যারেজ বিয়ে ছিল। প্রথম জীবন খুব ভালোই ছিল। তারপর একদিন হঠাৎ রাত্রিবেলা বাজার থেকে আসে। কে, তোমার বর? গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন বোঝা যাচ্ছিল না, বাড়িতে আসার পরে পিঠের হাড় ভেঙে গেছিল। তারপরে আস্তে আস্তে সেটা সুস্থ হয়, হতে হতে আস্তে আস্তে হার্টের সমস্যা হয়ে যায়। হার্টে? তারপরে আর সেরকম ভারী কাজ করতে পারে না। তারপরে আমাকে ধরতে হলো। এখন ওই চক্ষু পরীক্ষা শিবিরেই কাজ করো? হ্যাঁ দিদি, তারপর বাড়িতে বসে মেশিন সেলাই করতাম। ও, তখন ছেলেমেয়েরা ছোট ছোট ছিল, তখন বাইরে বেরোনোর উপায় ছিল না। হ্যাঁ। তারপর আস্তে আস্তে যখন ওরা একটু বড় হলো, তখন ওতে হতো না, তখন সার্ভে করতাম। কি করতে? সার্ভে। সার্ভে করতে? হ্যাঁ, কার সার্ভে। হয়ে?
মানে চক্ষু পরীক্ষা শিবিরেরই সার্ভে এটা করি। কি সরকারি কাজ? না, এনজিওরই NGO আমরা সার্ভে করতাম, আমরা এনজিওর মধ্যে নেই। তারপরে করতে করতে আমার খুব ভালো লাগে যে মানুষের সেবামূলক একটা কাজ, কিছু মানুষের উপকার করতে পারছি। তা আমি বলি যে আমাকে নেবেন আপনাদের সঙ্গে, একটু আমি থাকবো। তার থেকে আমাকে শিবিরে আমাকে ডাকে, মাঝে মাঝে আমি বাহ, যাই, বাহ। থাকি। মানুষ আমারও ভালো লাগে। বেশি হয়তো ইনকাম হয় না, কিন্তু আমার ভালো লাগে যে মানুষের আমি সেবা করতে পারি। কারণ আমার একটা চোখের অবস্থা খুব খারাপ, ওই চোখের জন্য এই চোখটাও খারাপ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? দিদি, ছোটোবেলায় আমি আর আমার কাকার ছেলে ছোট ছিলাম তো, আগে জামা কাপড় শুকোতে দিত তার দিয়ে, সেই তার পড়েছিল, আমরা বুঝতে পারিনি, ও আর আমি টানাটানি করেছিলাম। ও বলছে সোজা করব, তো ওই সোজা করতে টানাটানি করতে করতে ওর হাতের থেকে ছুটে এসে আমার চোখে বাড়ি লাগে। তারপরে চোখের মণিটা লাল হয়ে যায়, মা হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করেছে কোনো রকম, তারপর সেইভাবে চিকিৎসা হয়নি। পরে দেখছি খুবই অসুবিধা হচ্ছে, চোখের জন্য সেলাই টেলাই করতে পারিনি, খুব কষ্ট হয়। ডাক্তার দেখাই, তা বলছে যে কর্নিয়ার সমস্যা আছে। রেটিনার সমস্যা? হ্যাঁ, যে ওই অনেক খরচ আর কি, তা সেইগুলো তো আর আমাদের পক্ষে সম্ভব না। তারপরে আর সেইভাবে চিকিৎসা হয় না, পাওয়ার দিয়েই কোনো রকম চলছে আর কি। তো ডাক্তার কি বলেছেন, এটা সারবে? ডাক্তার বলেছে এইভাবে পড়ে থাকলে একটা একটা চোখে, এটা চোখটাও একদম শেষ হয়ে যাবে, আর তার জন্য এই চোখটাও মানে খারাপ হয়ে যাবে। তো কিছু তো তাহলে চিকিৎসা হ্যাঁ, হবে তার। চিকিৎসা দিদি কিভাবে করবে? সংসারটাও তো চলতে হবে। আমার হাজবেন্ড এখন সেরকম ভারী কাজ করতে পারে না, একটা সামান্য যে নোংরার গাড়িগুলোও চালায়, 5,000 টাকার মতন পায়, তা ওনারও তো 1,000-1,500 টাকা হাত খরচ লাগে। ওতে কি হয়, এবার আমরা কতটা পারি? তোমার বাচ্চারা এখন কত হ্যাঁ, বড়? আমার ছেলে এখন ওই 24 বছর বয়স, পড়াশোনা করাতে আর পারছি না, বাধ্য হয়ে এখন এসি, ওই ফ্রিজ সারাই করে যে, সেগুলো শিখতে দিয়েছি। ও, আর তোমার চোখের চিকিৎসাটার মানে ডাক্তার এরকম কিছু বলেছে যে যেটা করলে হ্যাঁ হ্যাঁ, সারবে? বলেছে 22-25 হাজার টাকা করে এক একটা ইঞ্জেকশন। ইনজেকশন? হ্যাঁ, ওগুলো চোখের? দিতে হবে। হ্যাঁ, না হলে আস্তে আস্তে আর কি খারাপ একদম বন্ধই হয়ে যাবে। কতদিন নিতে হবে এরকম ইনজেকশন? না, বলছে 3-4টে এরকম নিয়ে মানে ট্রিটমেন্টটা শুরু করাটা আর কি। তো এগুলো তো সংসার চালাবো না, এই করব, তা হয় না। তাই দিদি এসছি যে এখানে যদি আমি জিতি, চোখের চিকিৎসাটা করব, আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা একটু যদি ডাক্তার দেখাতে পারি। আর আমার ইচ্ছা আছে, আমার তো চোখে এইরকম ডিস্টার্ব, তো আমি চাই আমার গ্রামেও একটা শিবির করে 20-30 জনের বয়স্ক যারা মহিলা ডাক্তার দেখাতে পারে না, চিকিৎসা করাতে পারে না, তাদেরকে আমি এখান থেকে যদি ইনকাম করতে পারি, এখান থেকে কিছু তাদের পেছনে খরচ করব। কি বলছো? হ্যাঁ দিদি, এটাই, কারণ আমি বুঝি চোখের মর্ম। এসো ফার্স্ট রাউন্ডটা খেলো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। একসাথে নাও এক জায়গায়। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने এক জায়গায় করো, তারপরে তোলো। जाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के একটু ঢোকাতে হবে খুন্তিটা। হ্যাঁ, এবার हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा रे। হোয়াট ঝুমকা? হোয়াট ঝুমকা? হোয়াট ঝুমকা? ঢোকাও আগে, খুন্তিটা ঢুকছে না। হ্যাঁ, এবার তোলো, এক ঝটকা মেরে তোলো, সময় নিলে পড়ে যাবে। নিচে ঢোকাও খুন্তি, নিচে ঢোকাও, এক ঝটকা মারো। নিচে নিচে ঢোকাও, ঢোকাও, হ্যাঁ ঢোকাও, ভালো করে ঢোকাও। এক জায়গায় করো, এক জায়গায় করো। হোয়াট ঝুমকা? নেই ওখানে, নেই নেই নেই, কাছে আনো। নেই 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 ওখানে। ও, 500 দুটো আছে, মানে 1000, 910, 20, 30, 2930। সুতোপার জরির কাজ, সুতোর কাজ সব করো বললে। কতদিন হলো এই কাজ করছো? আমি যখন ক্লাস 7-এ পড়ি
তখন থেকেই আমি কাজ করছি। মানে ভাল লাগতো? বাপের বাড়িতে এতই অভাব, ও। আমরা 3 বোন 1 ভাই। আমি একটু প্রথম থেকেই নাচ গান করতাম ও ছোট থেকেই, এবং খেলাধুলা প্রচুরই করতাম। দেখতে দেখতে দেখলাম যে যখন টিউশনি বাবা টাকা দিতে পারছে না, তখন মনে হলো আমার যে এখন স্বামী হয়েছে, তো বলতো তোদের বাড়িতে তো অনেক অভাব, তুই একটা কাজ কর। ও তখন থেকেই চিনতেও না? হ্যাঁ, আমাদের আশাপাশেই বাড়ি, আমরা প্রেম করেই বিয়ে করেছি। তো ও বললো, ও দেখতে পেত যে আমাদের বাড়িতে মা মুড়ি ভাজতো, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, কিন্তু তবুও পারতো না। কি খাবো তার ঠিক নেই, সবাই পুজো জামালি তো আমার বোনরা আমরা সবসময় দেখতাম। টিউশনের পয়সাও দিতে পারতো না বাবা, আমি রেগে যেতাম এবং নাচ করতাম। তখন হয়তো কি প্রথম 20 টাকা 25 টাকা করে আমাকে দিত, সেই টাকা জমিয়ে জমিয়ে ওদের জন্য বিস্কুট খাবার টাবার আনতাম। ছোট থেকেই আমি ঠিক ছেলের মতন কাজ করে করে অভ্যস্ত। তো আমার স্বামী বলতো, অত কি তোর হবে, ওটা থাকবে থাক, তুই এটা হাতের কাজ শিখবি, আয় আমি তোকে শিখাবো। তো আমরা ঠিক আছে চলো। মন তো চাইনি, ক্লাস 7-এ পড়তে পড়তে পড়ার খুব ইচ্ছা ছিল, অন্তত আমি মাধ্যমিকটা পাস করব, কিন্তু করতে পারো? কিন্তু করতে পারিনি। তখন বাবাও একদিতেই রাজি হয়ে গেল, ঠিক আছে আর তুই হাতের কাজই কর, হাতের কাজ শিখ, যদি ঘরে 2 টাকা আসে আমি তাহলে আর তোর ভাইটা এগুলো পড়াশোনা করাতে পারবো। মালিক বলছে 15 দিন কাজ করে আমাকে বলছে একটা কাজে তোকে আমি 20 টাকা দেবো। খুব খুশি, সেই 20 টাকা নিয়ে আমার প্রচুর স্বপ্ন ছিল যে আমি 10 টাকা জমাবো, 10 টাকা আমি বাড়িতে খাবার অন্তত নিয়ে যাব। আস্তে আস্তে বড় হলাম, তো নাচও পাশে চলছে, সেখানেও 50 টাকা কখনো 20 টাকা এইভাবে পেতাম। পেতে পেতে তখন ভাই আস্তে আস্তে বড় হচ্ছে, বোনও ক্লাস 8 পর্যন্ত পড়ে, না 3 বোন আমাদের পড়াশোনা হয়নি, ওই 7-8 পর্যন্ত পড়ে আমরা সবাই পড়া বন্ধ করে দিচ্ছি। ভাই পড়েছে? ভাইকে পড়িয়েছি আমি বলছি মা বাবা পারুক নাই পারুক, আমি তোকে অনেকটা চেষ্টা করব, তুই অন্তত পড়, অন্তত তুই কলেজটা যা। এইভাবেই আমাদের দিনগুলো কাটছিল, কিন্তু আমরা সুখেই ছিলাম। হয়তো অভাব অনটন জামা পাইনি, লোকে চেয়ে চেয়ে পড়ছি, কিন্তু তার মধ্যেও আমাদের কি আনন্দ ছিল। আর আমি বরাবরই আমার একটা লক্ষ্য ছিল যে আমি কিছু করে আমি সংসারে একটু দুবো বাবা মার হাতে। তো সেইরকম করে করে আমার বিয়ের সময় ও খোঁড়া বলে ওর সঙ্গে আমাকে বিয়ে দিবেনি কিছুতেই, বলছে ওই রকম খোঁড়া আর হচ্ছে পায়ে হচ্ছে সমস্যাও আছে। সেই সময় তো লুটেই গেছিলো যে ওর পায়ে ক্যান্সার হয়েছে, তো সেটাকে এখন গ্যাগরি বলেই ধরা হয়েছে। অনেক অপারেশনও করিয়েছি, ওখান থেকে সাকসেস হয়নি, কোনো ডাক্তার মানে পারলো না পাটা ঠিক করতে। আমি কটকেও 1 মাস 5 দিন থেকে আমি ওখানে অপারেশন করিয়েছি সরকারি হসপিটালে, এবং আমি কলকাতায় তমলুকে ভেলোর পর্যন্ত ওকে ডাক্তার ওকে দেখিয়েছি নিঃস্বার্থভাবে যতটা সামর্থ্য ছিল। এখনো পর্যন্ত পা ভালো হয়নি। তোমার বর এসছে না? হ্যাঁ এসছে, ওখানে আছে, বসে আছে। ও আচ্ছা, নমস্কার নমস্কার। পায়ে কি সমস্যা? ও জন্ম থেকে সবাই তো বলে পোলিও খরা, সেটাই একটা সেল কাঁটা ঢুকে ইনফেকশন হয়ে গেছে। পাটাতে এইভাবে বাঁকা, এই জায়গাটা ইনফেকশন হয়ে এক ধরনের গ্যাগরি ক্যান্সার টাইপের, ক্যান্সার ওটা বলা যায় না, একটা গ্যাগরি একটা ডাক্তাররা বলে, মানে চামড়া কাটতে হয় হয়েছে। প্রতি সপ্তাহে ব্লেডকে আমরা পুড়িয়ে চামড়া ও নিজেই কাটে। হ্যাঁ, প্রচুর পরিশ্রম করলেও আর কি হয় না, রক্ত বেরিয়ে যায়। তো ডাক্তার বলছে যে কটকে গিয়ে অপারেশন করেছিলাম, উনি বললেন রেস্ট নিতে হবে, এতে আপনার পায়ে কিছু কাজ করা যাবে না। 2 তো মেয়ে ছোট ছোট, কিন্তু যদি কাজ নাই করে আমাদের কিভাবে চলবে। তো আমি তো ওই অভাব থেকে ভেবেছিলাম যে একটু সুখের মুখ দেখবো, যে কি হয়তো পাটা অপারেশন করলে ভালো থাকবে। তারপরে দেখলাম আবার যেই কে সেই 2 মাস পরে দেখলাম আবার যেই কে সেই হয়ে গেছে। তো তোমার স্বামীর এরপর কি চিকিৎসা করাবে, কোনো প্ল্যান আছে? প্ল্যান তো সবসময়ের জন্যই আছে। তমলুকে ডাক্তার বলেছিল এখানে অপারেশনটা করাতে, কিন্তু আমি তো সরকারি হাসপাতালে করেছি আগে, সাকসেস হয়নি। আমার ইচ্ছা যে আমি একটু দূরে গিয়ে কোথাও একটু পয়সা খরচা করে দূরে গিয়ে একটু অপারেশনটা আমি করাবো। ওর পাটা যেন একটু সুস্থ থাকে, মানে বাঁকা পা তো সোজা হবে না, কিন্তু ওই ঘাটা যেন ভালো হয়। এমনকি কোনো ডাক্তার নেই যে ওর পাটা ভালো করার মতন, ওটাই আমার দুঃখ। যে ছেলে চেয়েছিলাম, ঈশ্বরের কি একটা ছেলেও তো আমি পাইনি। আমার 2টো মেয়ে হয়েছে, যে ওর বাবার হাতটা একটু ধরবে শক্ত করে। ছেলে কেন? যে খোঁড়া স্বামী, আমার তো একটা বড় মেয়ে, 7 বছর বয়সে যখন আমার ছোট মেয়ে হলো, খুব কষ্ট হয়েছিল যে কেন ওর বাবার হাতকে ধরার মতন একটা ছেলে তুমি দিলে। মানে মেয়েরা বাবার হাত ধরতে পারে না, ছেলেরাই পারে। আমাদের পাড়ার লোক বলতো, বলে পাড়ার লোক বাদ দাও, পাড়ার লোক বাদ দাও, তুমি কি বলতে সেটা আগে আমরা আলোচনা করে নিয়ে, যে তোমার মনে হলো ছেলে হলেই বাবার পাশে দাঁড়াতে পারবে, মেয়ে পারবে না।
তুমি দাঁড়াওনি তোমার বাবার পাশে, তো তারপরেও তুমি এটা ভাবো যে ছেলে হলেই বাবার পাশে দাঁড়াতে পারবে, মেয়ে হলে পারবে না। তোমরা আর কবে পাল্টাবে ভাবনা চিন্তাগুলো? কেন এইভাবে ভাবো? তোমার মেয়ে সামনে বসে আছে, তুমি চোখের জল ফেলছো, আমার তো মেয়ে হয়েছে, আমার তো ছেলে হয়নি, ওর কতটা অসম্মানে লাগতে পারে। এভাবে ভেবো না সুতপা, একদম না। তোমরা যারা রোজ খেলতে আসছো, তোমরা দাঁড়াচ্ছ না নিজের সংসারের পাশে, বাবার পাশে, বরের পাশে, ভাইয়ের পাশে, দাদার পাশে দাঁড়াচ্ছ না? তাহলে ছেলে হলে এমন কি অন্য কিছু ঘটে যাবে যেটা একটা মেয়ে হলে ঘটবে না? তোমার বড় মেয়ের নাম কি? সঙ্গীতা ঘোড়া। সঙ্গীতা যদি আজকে পড়াশোনা করে চাকরি করে তোমাদের পাশে দাঁড়াবে না বলছো? ওই জন্যই আমি চেষ্টা করছি। তাহলে আবার ছেলে ছেলে করছো কেন? আর একদম বলবে না এসব কথা। তুমি তাহলে আজকে 1 লাখ টাকা জিতলে স্বামীর পা অপারেশন স্বামীর করাবো, পায়ের সার্জারি করাবে, আর মেয়েদের ঠিক করে পড়াশোনা করাবো। ওরা নিজের পায়ে দাঁড়াক, নিজেরা রোজগার করুক, তোমাদের দেখুক, তারপর নিজেদের জীবন ওরা নিজেরা বেছে নেবে। চলো, আচ্ছা তোমার এই সেলাইগুলো একটু দেখি, তুমি কি করো। এগুলো তোমার করা সেলাই? হ্যাঁ। ও মা, এগুলো নেটের উপরে দূরে সময় সুতো দিয়ে কাজ করেছি। এটা সুতোর কাজ। এটা তো ছবি আঁকা মনে হচ্ছে। কি বলছো, এটা কোথায় ব্যবহার হয়? এটা শাড়ির পাড়ে বসানো হয়, ওকে। চুড়িদারের দোপাট্টার আঁচলে বসানো হয়। এটা সুতোয় সেলাই করা? হ্যাঁ। আরে বাপ রে বাপ। ওটা 2 তার দিয়ে আর এটা 4 তার দিয়ে। এটা গিরা। দারুণ। এই সুতোগুলো এগুলো এরকম ব্যাগ টাইপের তৈরি হয়। ও বাহ, তুমি কত গুণী। আবার বলছো আমার তো ছেলে নেই, আমার 2টো মেয়ে আছে। চলো এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ফটাফট এক জায়গায় করো, করে মারো ঝটকা। আরো টানো, জড়ো করো, জোর করে তোলো। জড়ো করো, জড়ো করো। ভালো করে জড়ো করো। হাত নয়, হাত নয়, খুন্তি দিয়ে নিচে ঢোকাও খুন্তি। হ্যাঁ, মারো ঝটকা। ইয়েস, চলো চলো মারো ঝটকা। আছে আছে আছে, চলে গেছে, কাছে আনো। বাস, আছে আছে আছে, এবার তোলো। ও 504টে 2000, 30, 40, 50, 60, 5560। এবার অনিতার কাছে আসি। হ্যাঁ দিদি। স্টেশনে তোমার দোকান, কতদিনের দোকান অনিতা? দিদি আমার চায়ের দোকান হচ্ছে গিয়ে 16 বছর চলছে। ও, আমার ছেলেটা তখন 5 বছর আমি দোকান চালু করেছিলাম। তার আগে একটু আমার বাপের বাড়ি কথা অন্তত বলি। বলো। ছোটবেলাতে খুব অভাব দুঃখিত মানুষ হয়েছি, এতটাই অভাব, পড়াশোনা শেখাতে পারেনি। আমরা 3 বোন, 2 ভাই ছিলাম। আমার একটা ভাই ছিল হ্যান্ডিক্যাপ। মানে বাবা যত বেশি ইনকাম করেছে সেই ভাইয়ের পিছনে সব খরচা যেত। খুব অভাব। আর স্কুলে 1 ঘন্টা স্কুলে হেঁটে যেতে হতো। আর আমরা এমন একটা জায়গায় বাস করতাম দিদি, মানে কি সবসময় চোর ডাকাত ভয় ভয়ে থাকতাম। এবার বাবা হচ্ছে গিয়ে অল্প পয়সা ইনকাম করতো, ফেরি করতো কলকাতায়। মানে যে টাকা বাবা আনতো সংসার চলতো, আবার ভাইয়েরও খরচা হয়ে যেত। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড আমরা এখন একসঙ্গে দোকানে থাকি এখন। ও, আগে কি করতেন? যখন বিয়ে হয়
তখন আমার স্বামী হচ্ছে জেনারেটর চালাতে যেত, বিয়ে বাড়ি বলে জেনারেটর চালাতে যেত। হ্যাঁ, তারপরে আমার বড় ছেলে হলো, তাও অভাব কষ্ট, মাঠে কাজ করেছেন, মাঠে জাল পেতে মাছ ধরেছে। মাঠে না পুকুরে? মাঠে বর্ষা পড়লে মাঠে জাল পাততো না, বর্ষা পড়ে। সেই জাল পেতে মাছও ধরতো। তা যাই হোক, অনেক অভাব কষ্ট দিন যে, তারপর আমার ছোট ছেলে এলো। তারপর ও আসার পরে ওর বাবা ব্রিজে কাজে গেল। কোথায়? হ্যাঁ, বৃহস্পতিবারে সবজি দোকানে কাজে গেল। সেই থেকে মানে মোটামুটি ঠিকঠাক চলছিল। তা ওখানে কাজ হতো, বছরে 8 মাস হতো, 4 মাস হতো না। তখন ছেলে দুটো ছোটো, ওদেরও পড়াশোনা শেখাতে হবে, মানুষ করতে হবে। এবার আমি বললাম, তা তোমার যেখানে স্টেশনে দোকান আছে, আর সবসময় কাজ হয় না যেখানে, তবে একটা চা দোকান করিয়েছে না, স্টেশনে তো লোকের চা দোকান আছে। তো তাও বললো, করবি চা দোকান? না এলি, হ্যাঁ করিয়েছো না। বলে ওই দোকান চালালাম, 2 লোকে প্রথমে চা দোকান আর ঘুগনি মুড়ি একসঙ্গেই চালু করেছিলাম। তা সে নতুন দোকান তো চলতো না, আবার ঘুগনি মুড়িটা বন্ধ করে দিলাম, দিয়ে ও আবার কাজে গেল বেশি বাইরে। আর আমি তখন উঠতাম রাত 2টোয়, এখন 2:30টায়, আগে উঠতাম রাত 2টোয়। আমি রাত 2টোয় টানা 3 বছর দোকান চালিয়েছি। তারপর আমি লিয়ে দেখো, এখন 4 দোকান জায়গায় চালু হয়ে গেছে, তাহলে তুমি ফের টিফিনটা চালু করো। আর বেশি বাইরে কাজে যেতে হবে না। কাজে বাজ বলতে কি, প্রতিদিন বাড়ি আসতো না, সপ্তাহে 10 দিন পরে বাড়ি আসতো। তো এখন দুজনে মিলে হ্যাঁ, চায়ের এখন দোকান, দুজনে মিলে টিফিনের চার দোকান, এখন খুব সুখী, খুব মানে সুখী পরিবার, খুব ভালো, ছেলে দুটোও বড় হয়ে গেছে। ওকে, নাইস। এখন দিদির দোকান ভালোই চলে। তোমার বর আসেননি? না, ওই আমাদের পাড়ায় একটা বিয়ে হয়েছে, ওরা টুকটাক রান্নাও করে, আমার শ্বশুর রান্না করতো, ওই এখন টুকটাক রান্না করে, ওদের বাড়ি রান্না করে বলে আসেনি। ছোট ছেলে আমার বাবা আর আমার জার মেয়ে এসছে। ও, তোমার দোকানের ছবি দেখাই সবাইকে একটু। বাবা, প্রচুর লোক তো গো। হ্যাঁ, আমার দোকানে ঠাকুর দেখি খুব ভিড় হয়। হ্যাঁ, খুব ভিড় হয়। বাহ, বাহ, দোকান চলুক। স্টেশনের উপরেই, প্ল্যাটফর্মের উপরেই তোমার দোকান? প্ল্যাটফর্মের উপরে দোকান, আর প্ল্যাটফর্মের পিছনেই আমার বাড়ি। ও, মোটামুটি আমি একটু দোকান চালাই, যেই ট্রেন চলে যায় একটু খালি হয়ে যায়, যে কোনো একজন থাকে, আবার বাড়িতে একটা কাজ সেরে আসি, এসে আবার দোকানে ঢুকি। তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে অনিতা? দিদি, আমি 1 লাখ টাকা জিতলে আমার ছোট্ট কয়েকটা আশা আছে। বাবার চোখের অপারেশন করাবো, আর আমার দোকানে একটা ফ্রিজ নেব। ফ্রিজ? হ্যাঁ, ওকে। স্টেশনের দোকান মানে বুঝতে পারছেন, ট্রেন থেকে কত অসহায় মানুষ নামে, তাদেরও তো খাওয়া দিতে হয়, খাওয়াবো। আর এখানে এসে আমরা এই 4টে দিদি ছিলাম একসঙ্গে, বসে বসে গল্প করছিলাম, তা ওই দিদির চোখের কথা শুনলাম। নীলিমার? হ্যাঁ, হ্যাঁ। তাই যদি আমি 1 লাখ টাকার লক্ষ্মী লাভে জিতি, ওই দিদিকে 20,000 টাকা দেবো। হ্যাঁ, নীলিমা শুনলে ও কি বললো? হ্যাঁ দিদি, তোমার একটা ইনজেকশনের খরচা উঠে আসবে। তোমরা রোজ তো দেখো, আমি যেরকম সুতোপাকে ধরে বকুনিও দিলাম, আবার অনিতাকে অ্যাপ্রিসিয়েটও করতে চাই যে এই শোটা দেখে কিনা জানি না, বা অন্য মানুষের জন্য এখনো তো মানুষের প্রাণ কাঁদে। ছেলে কার মেয়ে কার, এখন ছেলেদের থেকে মেয়েরা ফার্স্ট। এক্স্যাক্টলি, এটা সুতোপাকে ছেলেদের বুঝিও তো থেকে- একটু। হ্যাঁ, এটা আমি সবসময় বলি, আমার ছেলেদের থেকে মেয়েরা ফার্স্ট। এক্স্যাক্টলি। চলো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সিগন্যাল মানে না আমার দিল বেচারা, সাবধান আস্তে করে তোলো। বেঁধে যাচ্ছে, এক জায়গায় করো। উঠছে না, ঝটকা মেরে তুলতে হবে। হ্যাঁ, গুড। আবার এক জায়গায় করে আবার একটা ঝটকা মারো, আরো ঝটকা। হ্যাঁ, গুড। না, ফের এক জায়গায় করো। হবে, হচ্ছে, রাইট যাচ্ছ। মারো ঝটকা, আরো ঝটকা। ফের এক জায়গায় করো, এক জায়গায় করো। তারপর খুন্তি ঢোকাও। না, ঢোকেনি। হ্যাঁ, মারো। এক জায়গায় করে টাকার ওজনটা বোঝার চেষ্টা করো। এবারে ঢোকাও, তোলো, ঢোকাও, ঝটকা মারো। এই হলো না। এক জায়গায় করো ফের। তোলো। হচ্ছে না। ঢোকেনি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ, এই খুব সুন্দর হয়েছে।
500 আছে 8টা, এখানেই 4000। ওয়াও, কুড়ি, 30, 40, 50, 60, 7060। সবাই কাছাকাছি আছে, নীলিমা একটু পিছিয়ে আছে, নীলিমাকে একটু এগোতে হবে, পরের রাউন্ডে এগিয়ে যাবে আশা করি। শুরু করে দিই পরের রাউন্ড, শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈঠা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। সবাইকে নমস্কার। তোমাকে নমস্কার দিদি, টুনিদি। কেমন আছো সবাই? ভালো আছি। তুমি কেমন আছো? অনিতা দি, বলুন। তোমার তো ধানুয়া ধামুয়া ধামুয়া হ্যাঁ স্টেশনের দোকান, হ্যাঁ মানে ডায়মন্ডের লাইন। হ্যাঁ, ডায়মন্ড লাইনে। যেদিনকে আর কি একটুখানি বেশি খিদে টিদে থাকবে, অবশ্যই অবশ্যই। নামতে পারবো না, হ্যাঁ, সেদিনকে জন্য একটুখানি অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়াও। একটুখানি দেখাও তো, যেদিন যেদিন আমি স্টেশনে নামতে পারবো না সেদিনকে আমি কি ব্যবস্থা করব। ধামুয়া স্টেশন, যেদিনকে আমি নামতে পারবো না, ট্রেনে বিশাল ভিড় হয়, ভেতর থেকে আমি একটা এরকম লগা বের করে দেবো। তুমি একটা প্যাকেটের মধ্যে ডিমের পোচ, ঘুগনি, পাউরুটি, টোস্ট সব কিছু ঝুলিয়ে দেবো, সব ঝুলিয়ে দেবে। আর গিট্টু গিট্টু মেরে হ্যাঁ, দেবে। বড় কালো প্লাস্টিকে করে দেবো, কেউ দেখতে পাবে না। দেখতে পাবে না। পরের স্টেশন আসার আগে আমি ঠিক ট্রেনে ঢুকিয়ে নেবো। হ্যাঁ, দুর্গাপুর আসার আগেই মাল ক্যাচ কট কর। হে ভগবান, লোভ, প্রয়োজন, খিদে মানুষকে কত কিছু করায় বলো। আমি ওখানে চলে যাই প্লিজ। চলো শুরু করি গানের রাউন্ড। বাজারে হাত রাখো সবাই। চলো, প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে বলো দীপালি দি। তুমি এলে না, কেন এলে না? লক করবো তোমার উত্তর দীপালি দি 1500 টাকার জন্য। তোমরা সেকেন্ড হিন্ট শুনবে এই গানটা। এই গানটাই। তুমি এলে না, কেন এলে না? তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না দীপালি দিকে? তাহলে গানটা শুনে নি, দেখি উত্তর মিলল কিনা। তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণেরও সন্ধ্যা বেলা, এই শ্রাবণেরও সন্ধ্যা বেলা তুমি এলে না, কেন এলে না। পেয়ে গেছো, পেয়ে গেছো, 1500 পেয়ে গেছো। দীপালি দি স্কোর এখন 9550। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে, দেখে নাও।